আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি মূলত রসায়ন বিজ্ঞানের জনক। আমরা যাকে চিনি জাবির ইবনে হাইয়ান নামে। মুসলিম মনীষীগণ আমাদের জন্য পৃথিবীতে যে অবদান আর উদাহরণ রেখে গেছেন তা রীতিমতো বিস্ময়কর। আজকের দিনে এসে মুসলমানদের দিকে তাকালে আফসোস হয়, আমরাই কি সেই ইবনে সিনার জাতি? আমরাই কি সেই ইবনে খালদুনের জাতি? আমরাই কি সেই আল বিরুনির জাতি? আমরাই কি সেই আল ফারাবির জাতি? আমরাই কি সেই জাবির ইবনে হাইয়ানের জাতি? একটু ভাবুন তো, আমরা কি করছি? কেনই বা করছি? কিসের নেশায় মত্ত হয়ে দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গিয়েছি? চলুন জীবনটা বদলে ফেলি আল্লাহর জন্য, যেমনটি এ মনীষী মানব জাতির কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। তাহলে চলুন এই মনীষীর জীবন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জাবির ইবনে হাইয়ানের পূর্ণ নাম হল আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তার জন্মের তারিখ নিয়েও মতভেদ আছে। যতদূর জানা যায় তিনি 722 খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো সময়ে জন্মগ্রহণ করেন। ইউরোপীয় পণ্ডিতগণ তার নামকে বিকৃত করে জিবার নামে লিপিবদ্ধ করেছে। তার পিতার নাম ছিল হাইয়ান। আরবের দক্ষিণাংশে জাবিরের পূর্বপুরুষগণ বসবাস করতেন। তারা ছিলেন আজাদ বংশীয়। স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে জাবিরের পিতা হাইয়ান পূর্ব বাসস্থান ত্যাগ করে কুফায় গিয়ে বসবাস শুরু করেন। তিনি ছিলেন চিকিৎসক ও ঔষধ বিক্রেতা। জানা যায় উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হাইয়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। তাই তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করার জন্য আব্বাসীয়দের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুষনগরে গমন করেন। এই তুষনগরেই জাবিরের জন্ম হয়। হাইয়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকালীন খলিফার দৃষ্টিগোচর হয়। খলিফা তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেন এবং হাইয়ানের পরিবার পরিজনদের পুনরায় দক্ষিণ আরবের প্রেরণ করেন। দক্ষিণ আরবেই জাবির ইবনে হাইয়ান শিক্ষা লাভ করেন। শিক্ষা লাভের প্রতি ছিল তার পরম আগ্রহ। যে কোনো বিষয়ের বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন এবং এর উপর গবেষণা চালাতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এখানে গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী বলে খ্যাত হয়ে ওঠেন। শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হাইয়ান পিতার কর্মস্থান কুফা নগরীতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি প্রথমে চিকিৎসা ব্যবসা আরম্ভ করেন এবং এ সূত্রেই তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। যতদূর জানা যায় জাবির ছিলেন ইমাম জাফর সাদিকেরই শিষ্য। খুব অল্প সময়ের মধ্যেই রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ছিল আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজত্বকাল। অথচ খলিফা হারুন আর রশিদের সাথে তার তেমন কোনো পরিচয় ও সাক্ষাৎ হয়নি। কিন্তু খলিফার বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। ইমাম জাফর সাদিকি জাবিরকে ওই বার্মাক বংশীয় মন্ত্রীদের সাথে পরিচয় করিয়ে দেন। একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জনৈক বার্মাক মন্ত্রীর এক প্রিয় দাসী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। তৎকালীন দেশের সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করে ব্যর্থ হন। এ সময়ে মন্ত্রীপ্রাসাদে চিকিৎসার জন্য ডাক পড়ে জাবির ইবনে হাইয়ানের। জাবির মাত্র কয়েকদিনের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন। এতে ইয়াহিয়া বিন খালিদ খুবই সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় তিনি রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা লাভ করেন। এর ফলে তিনি রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা করার সুযোগ পান। মন্ত্রী ইয়াহিয়া এবং তার পুত্র জাবিরের নিকট রসায়ন বিজ্ঞান শিক্ষা শুরু করেন। তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসেবে পরিচিত হন। জাবির ইবনে হাইয়ান প্রতিটি বিষয়ই যুক্তির সাহায্যে বোঝার ও অনুধাবন করার চেষ্টা করেছেন। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজে অগ্রসর হননি। তিনি সর্বদা হাতে কলমে কাজ করতেন।
প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল লিখে রাখতেন। তিনি তার কিতাবুত তাজে পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, রাসায়নিকের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ হল হাতে কলমে পরীক্ষা চালানো। যে ব্যক্তি হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না, তার পক্ষে সামান্যতম পারদর্শিতা লাভ করাও সম্ভবপর নয়। জাবির তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন। কিতাবুল খাওয়াসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে ৮ম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন। বাগদাদেই তার রসায়নাগার স্থাপিত ছিল। উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর ১০০ বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি ঘরে ২০০ পাউন্ডের একটি সোনার থাল ও একটি খল পাওয়া যায়। ফিহরিস্তের মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও ল্যাবরেটরি। ঐতিহাসিক হিট্রিও এ ঘটনার সত্যতা স্বীকার করেন। জাবির ইবনে হাইয়ানের অবদান মৌলিক। তিনি বস্তুজগৎকে প্রধানত ৩ ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগে স্পিরিট, দ্বিতীয় ভাগে ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ। তার এই আবিষ্কারের উপর নির্ভর করেই পরবর্তী বিজ্ঞানীরা বস্তুজগৎকে ৩টি ভাগে ভাগ করেন, যথা বাষ্পীয়, পদার্থ ও পদার্থ বহির্ভূত। জাবির এমন সব বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পীয় হয়। এ পর্যায়ে রয়েছে কপুর, আর্সেনিক ও অ্যামোনিয়া ক্লোরাইড। তিনি দেখান কিছু মিশ্র ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায়। নির্ভেজাল বস্তুর পর্যায়ে তিনি তুলে ধরেন সোনা, রূপা, তামা, লোহা, দস্তা প্রভৃতি। জাবির ইবনে হাইয়ানই সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। সালফিউরিক অ্যাসিডও তারই আবিষ্কার। তিনি কিতাবুল ইস্তিতমাস এ নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন। নাইট্রিক অ্যাসিডে স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডে স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকোয়ারিজিয়া, এ নামটিও তার প্রদত্ত। জাবির ইবনে হাইয়ান নানাভাবেই তার রাসায়নিক বিশ্লেষণ বা সংশ্লেষণের নামকরণ বা সংজ্ঞা উল্লেখ করেছেন। পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, দ্রবণ, কেলাসন, ভস্মীকরণ, গলন, বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ বা অনুশীলন গবেষণার কি রূপান্তর হয় এবং তার ফল কি তাও তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি চামড়া ও কাপড়ে রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, লোহা ওয়াটারপ্রুফ কাপড়ে বার্নিশ করার উপায়, সোনার জলে পুস্তকের নাম লেখার জন্য লৌহের ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন। জাবিরের মতে সোনা, রূপা, লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে, কোনো ধাতুরই মৌলিকতা নেই। এসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত। খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয় সে নিয়মে মানুষও ওইসব ধাতু তৈরি করতে পারে। অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকেও অর্থাৎ মিগারের সঙ্গে মিশিয়ে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনিই আবিষ্কার করেন। জাবির অ্যাপোলিয়ানের আধ্যাত্মিকবাদ, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস, ডিমোক্রিটাস প্রমুখের গ্রন্থের সঙ্গে পরিচিত এবং গ্রিক ভাষায় সুপণ্ডিত ছিলেন। তিনি চিকিৎসাশাস্ত্র, ইউক্লিড ও আলমাজেস্টের ভাষ্য, দর্শন, যুদ্ধবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ২০০০-এরও বেশি গ্রন্থ রচনা করেন, তবে তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তিনি বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলই ছিল গ্রন্থের বিষয়বস্তু। বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রসায়ন ২৬৭টি, যুদ্ধাস্ত্রাদি ৩০০টি, চিকিৎসা ৫০০টি, দর্শনে ৩০০টি, কিতাবুত তাকদীর ৩০০টি, জ্যোতির্বিজ্ঞান ৩০০ পৃষ্ঠার একটি, দার্শনিক যুক্তিখণ্ড ৫০০টি উল্লেখযোগ্য। এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠা সংখ্যায় ছিল কম। বিশ্ববিখ্যাত এই মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায়
তিনি 803 খ্রিস্টাব্দে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার নামও জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান। বিজ্ঞান হোক ধ্যান আমাদের, বিজ্ঞান হোক জ্ঞান, জ্ঞানের শিখরে পৌঁছে চলো হই জেন্টলম্যান। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানের সঠিক তাৎপর্য বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।